দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, কেরলের সদস্য সংগ্রহ অভিযানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একক লড়াইয়ের সাফল্যকে সামনে রেখে দক্ষিণের রাজ্যে দলীয় প্রভাব বাড়াতে সচেষ্ট ঘাসফুল শিবির। উত্তর ও পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে সংগঠন তৈরির পর তৃণমূলের লক্ষ্য দাক্ষিণাত্য। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন কি বলেছেন শুনুন। It's going to be a membership drive, and I'll tell you why it's a membership drive and not anything else. Because what does the word Trinamool mean? Grassroots. So it's the workers, it's the people, more than the leaders, who actually make this. বিশদে জানবো, আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। বলা যেতেই পারে কি এবার তৃণমূলের লক্ষ্য দাক্ষিণাত্য? হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ ইতিমধ্যেই আমরা জানি যে গত কয়েক মাস খানেক আগে এলডিএফ এর অর্থাৎ বর্তমান কেরলের সিপিএম নেতৃত্বাধীন যে জোট রয়েছে, সেই জোট সরকারের একজন নির্দল বিধায়ক তিনি বিধায়ক পদ থেকে ছেড়ে দিয়ে সরাসরি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাকে আহ্বায়ক করে তৃণমূল সেখানে একটি শাখা তৈরি করার চেষ্টা করেছে। সেই শাখা তৈরির প্রথম প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা গত দুদিন ধরে সেখানে ডেরেক ওব্রায়েন ও মহুয়া মৈত্র, দুই সাংসদ, একজন রাজ্যসভার একজন লোকসভা, দুই সাংসদ বিভিন্ন জায়গায় কেরলের বিভিন্ন নেতাদের সঙ্গে তারা দেখা করেছেন, জনসংযোগ করেছেন, সামাজিক কিছু নেতা তাদের সাথেও দেখা করেছেন এবং তারপর তারা সিদ্ধান্ত নিয়েছেন, আজকে তারা জানিয়েছেন দুদিনের সফর শেষে যে খুব শীঘ্রই সেখানে তারা প্রাথমিক সদস্য পদ, তৃণমূলের প্রাথমিক সদস্য পদ তারা সংগ্রহ করতে অভিযানে নামবে। এর একটা লক্ষ্য কি, এখানে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিক হলো তৃণমূলই একমাত্র ভারতের দল যারা একই সঙ্গে বিজেপি এবং বাম দুজনের সঙ্গে মোকাবিলা করে আজকে পশ্চিমবঙ্গে তারা অপ্রতিরোধ্য অবস্থায় রয়েছেন। এবং শুধু তাই নয়, সংসদে তাদের 42টি উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলিয়ে 42 জন সাংসদ রয়েছেন এবং তারা সবসময় সংসদে বিভিন্ন ইস্যুতে তারা যে ভোকাল থাকেন, তারা যে সরব থাকেন, সেটাও আজকে ডেরেক জানিয়েছেন। সেই অর্থে আরেকটা বিষয় তারা পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন যে এই শুধুমাত্র রাজনৈতিক সাফল্য নয়, প্রশাসনিক দিক থেকেও পশ্চিমবঙ্গে যে ধরনের উন্নয়নমূলক কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, যা সারা ভারতে আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে, বিভিন্ন রাজ্য তার থেকে অনুকরণ করে তারাও সেই ধরনের প্রকল্প চালু করেছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, যেমন স্বাস্থ্যসাথী, যেমন সবুজ সাথী, এই ধরনের বিভিন্ন প্রকল্প তারাও নিতে বাধ্য হয়েছে। এই প্রেক্ষাপটে দাক্ষিণাত্যে দাঁড়িয়ে যেখানে শাসকের নাম হচ্ছে সিপিএম, যেখানে প্রধান বিরোধী দল হচ্ছে কংগ্রেস, বিজেপি সেখানে প্রায় না থাকার মতন, সেইখানে এই দুজনের সঙ্গে লড়াইয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা সেখানে সংগঠন করার চেষ্টা করছে। আমরা মনে রাখতে হবে আমাদেরকে 2026 সালে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কেরালেও কিন্তু নির্বাচন আছে, বিধানসভা। সেই নির্বাচনে যাতে তৃণমূল এখনো পর্যন্ত অংশ নেবেন কিনা সেই নিয়ে সরাসরি কিছু না জানালেও এটা বুঝতে অসুবিধা নেই যে এখন থেকেই তার একটা প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রস্তুতির প্রাথমিক কাজটা হচ্ছে যে সদস্য সংগ্রহ করা, অর্থাৎ দলের পরিচিতি নিয়ে যাওয়া এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক যে বার্তাগুলো আছে, সেই বার্তাগুলো কেরলের মানুষের কাছে তুলে ধরা, এই কাজটাই শুরু হলো বলে মনে করা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কেরলের সদস্য সংগ্রহ অভিযানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একক লড়াইয়ের সাফল্যকে সামনে রেখে দক্ষিণের রাজ্যে দলীয় প্রভাব বাড়াতে সচেষ্ট ঘাসফুল শিবির। উত্তর ও পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে সংগঠন তৈরির পর তৃণমূলের লক্ষ্য দাক্ষিণাত্য।
এরপর যে খবরে নজর রাখছি, বিহারের নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে আরজেডিতে যোগদানের আমন্ত্রণ লালু পুত্র তেজস প্রতাপ যাদব। নিশান্তকে আরজেডিতে যোগদানের আবেদন করেন। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নিশান্তকে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিলেন জেডিইউ। এবার নিশান্তকে সরাসরি আহ্বান তেজ প্রতাপের। তেজ প্রতাপ কি বলেছেন শুনুন আপনারা। तो आपकी गजब है, लोग काफी आपको प्यार दे रहे हैं। हाँ तो फैन फॉलोवर होगा, मेरा ही ना होगा, थोड़ा ना पलटू कुमार का होगा। भैया निशांत की एंट्री हो रही है हाँ? निशांत की एंट्री हो रही है राजनीति में, क्या कहेंगे सीएम के बेटे नीतीश जी के बेटे को? अरे निशांत जी को आरजेडी ज्वाइन कर लेना चाहिए। भैया जिंदा। জয়ন্ত চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। জয়ন্তদা, নীতিশ কুমারের পুত্র নিশান্ত সে কি সত্যি জেডিইউতে যাবে? কি মনে হয় আরজেডিতে যাবে কি মনে হয়? দেখো, খুব স্বাভাবিক। তার বাবা যে দলের সুপ্রিমো, বাবা মুখ্যমন্ত্রী, তিনি যে দলের সুপ্রিমো, এবং যেহেতু কিছুদিন আগে, মাসখানেক আগে নীতিশ কুমার তার ছেলেকে দলীয় দপ্তরে নিয়ে এসে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার কোনোদিন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা তার ছিল না, সে কোনোদিন রাজনীতি করেননি। তিনি চাকরি করতেন, পেশাজীবী, কম্পিউটার সায়েন্সের তিনি পেশাজীবী। তো তাকে হঠাৎ করে তিনি রাজনীতিতে আনার কথা বললেন। তার এই কিছুদিনের মধ্যেই আবার আজকে দেখা যাচ্ছে তাকে নীতিশ কুমারের বিরোধী দল অর্থাৎ আরজেডি, লালু প্রসাদ যাদবের দল আরজেডি, তার সেখানে যোগদানের জন্য তাকে আবেদন করছেন কে না, তেজ প্রতাপ যাদবকে। লালু প্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপ, তিনি আরজেডিতে তাকে যোগ দিতে বলছেন। অর্থাৎ যদি এমন ঘটনা ঘটে থাকে, যদি এখনো পর্যন্ত জানা যায়নি যে শেষ পর্যন্ত নিশান্ত কুমার কি করবেন, তবে এইটুকু বলা যেতে পারে যে এটা একটা নতুন সমীকরণের একটা আভাস পাওয়া যাচ্ছে। তার কারণ কিছুদিন যাবৎ বিহারে এনডিএ সরকার থাকলেও বিজেপি, বৃহত্তম যে শরিক বিজেপির সঙ্গে একটু তাল মিলের কোথাও গোলমাল হচ্ছিল নীতিশ কুমারের। তার ফলে নীতিশ কুমার, যেহেতু আজকে কেন্দ্রের সরকারকে টিকিয়ে রাখতে গেলে নীতিশ কুমারের সমর্থনটা বিজেপির কাছে জরুরি, সেক্ষেত্রে নীতিশ কুমার একটা দর কষাকষির জায়গায় চলে গেছিলেন। এবং সম্প্রতি যে দিল্লিতে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো বিজেপির, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য সব শরিক দল, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে অন্যান্যরা হাজির ছিলেন, নীতিশ কুমার সেখানে গড় হাজির ছিলেন। তখনই একটা জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি শরিক দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে? সেই দূরত্ব তৈরি হওয়ারই কি একটা সম্প্রসারিত রূপ যে আজকে হঠাৎ করে আরজেডিতে যোগ দেওয়ার জন্য নীতিশ কুমারের ছেলেকে আবেদন করছেন এবং প্রকাশ্যে আবেদন করছেন তেজ প্রতাপ যাদব। তো একটা নতুন সমীকরণ যদি বিহারের রাজনীতিতে অদূর ভবিষ্যতে দেখতে পাই, অবাক হব না। তার কারণ হচ্ছে আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে নতুন করে একটা জটিলতা তৈরি হয়েছে যে রাজ্য বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ বিহার রাজ্য বিজেপির পক্ষ থেকে নীতিশ কুমারের বদলে বিকল্প মুখ হিসেবে বিজেপির কাউকে দাঁড় করানো হোক, এরকম একটা বার্তা চালাচালি চলছে, যেটা নিয়ে একটা ঠান্ডা লড়াই ইতিমধ্যে শুরু হয়েছে। তো তার প্রেক্ষিতে আজকে হঠাৎ করে তেজ প্রতাপ যেভাবে নিশান্ত কুমারকে আরজেডিতে যোগদানের আবেদন জানিয়েছেন, সেটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীকে। এরপর যে খবরে নজর রাখছি, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে পুজো, ভারতের জয়ের জন্য পুজো, সমর্থকদের মন্দিরে গর্ভগৃহে ছবি ভারতীয় ক্রিকেটারদের। ভারতের জয়ের জন্য পুজো মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতা। ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরই চরমে থাকে উত্তেজনার পারদ।
রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ। ক্রিকেট প্রেমীদের নজর এখন সেই ম্যাচের দিকেই। টেলিফোন লাইনে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে, কি ছবি ধরা পড়ছে? যেখানে ভারত 242 চেস করছে এবং অপর দিকে তুমি যদি দেখো মধ্যপ্রদেশের উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরে পুজো অর্চনা চলছে ভারতীয় ক্রিকেটারদের ফটো নিয়ে, এবং গর্ভগৃহে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি এদের ছবি নিয়ে কিন্তু মহাদেবের কাছে প্রার্থনা চলছে। দুদিন পর মহাশিবরাত্রি আমরা জানি, এবং তার আগে ভারতের জয়ের জন্য প্রার্থনা, এবং এই চিত্রটা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ হলে এর আগেও আমরা দেখেছি। আর এটা এমন একটা মন্দির যেখানে বিরাট কোহলি যদি মধ্যপ্রদেশে খেলতে যান, ইন্দোরে কোনো টেস্ট ম্যাচ থাকে, এই মন্দির দর্শন না করে তিনি কিন্তু বেরোন না। তাই অত্যন্ত তাৎপর্য বহন করছে অবশ্যই আজকের এই ভারত পাকিস্তান ম্যাচ, এবং একই সঙ্গে যেভাবে পুজো অর্চনা চলছে এবং গর্ভগৃহে ভারতীয় ক্রিকেটারদের ফটো নিয়ে যেভাবে পুজো চলছে, তাতে আশা করা যেতেই পারে ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষকে। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে চোখ রাখছি, ট্যাংরা কাণ্ডে ক্রমশই বিস্তৃত হচ্ছে রহস্যের জাল। মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করানো হয়েছে দুই ভাই ও নাবালককে। পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। একই সঙ্গে বাইপাসের বেসরকারি হাসপাতালে বিপুল অঙ্কের বিল। প্রসূন এবং নাবালককে সরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত পুলিশের। অসুস্থ প্রসূন ও নাবালকের দায় নিতে অস্বীকার আত্মীয়দের। ট্যাংরা কাণ্ডে লম্বা হচ্ছে প্রশ্নমালা, জোরালো হচ্ছে খুনের তত্ত্ব। পরিকল্পনা মাফিক খুন, ঠান্ডা মাথায় খুনের ছক প্রণয় প্রসূনের। নেপথ্যে কি শুধুই আর্থিক টানাপোড়েন? প্রশ্ন অনেক, উত্তর পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। শনিবারই অসুস্থ প্রণয় দেকে বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে এনআরএসে। স্থানান্তর করা হতে পারে প্রসূন দে এবং তার নাবালক ভাইপোকেও, কারণ বেসরকারি হাসপাতালে চরচর করে বাড়ছে বিল। জানা গিয়েছে প্রণয় দে, প্রসূন দে এবং নাবালকের চিকিৎসায় খরচ হচ্ছে প্রায় 7 লক্ষ টাকা। প্রসূন দের চিকিৎসায় খরচ হচ্ছে 1,82,000। প্রসূনের হাই রেজলিউশন চেস্ট স্ক্যানিং হতে পারে, সেক্ষেত্রে বাড়তে পারে খরচ। নাবালকের চিকিৎসায় খরচ দাঁড়িয়েছে 3,32,000 টাকা। বিপুল অঙ্কের এই বিল মেটাবে কে? পুলিশ সূত্রে খবর, প্রসূন প্রণয়ের আত্মীয় স্বজনদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কেউই হাসপাতালে দায়িত্ব নিতে চাইছেন না। কেউ ডিসচার্জ সার্টিফিকেটে সইও করতে চাইছেন না। তাই দুই ভাই সহ নাবালককে সরকারি হাসপাতালে রাখার সিদ্ধান্ত পুলিশের। এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত প্রসূন, প্রণয় এবং নাবালক। 3 জনেরই চিকিৎসা করছেন এক মনোরোগ বিশেষজ্ঞ। পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। সোমবার মুখ্যমন্ত্রী চিকিৎসকদের বৈঠক। আরজিকর আবহে প্রথম রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্রে নানা অব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে চিকিৎসকদের একাংশের। চিকিৎসকদের সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে স্বাস্থ্যমহল। ধনধান্য সভাগৃহে বৈঠকের আয়োজন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি। সাম্প্রতিককালে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র ঘটনাবহুল। আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুসহ একাধিক ঘটনায় উত্তাল হয়েছে বাংলা। স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন অনিয়ম নিয়ে সরব হয়েছে রাজ্যের চিকিৎসক মহল। এই আবহে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছেন রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। থাকবেন বেসরকারি হাসপাতালের পরিচালকরাও। চিকিৎসকদের সঙ্গে বৈঠক যে করবেন তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরজিকর
আরজিকর পরবর্তী সময়ে এই বৈঠক থেকে তিনি কি বার্তা দেন তার দিকে তাকিয়ে রয়েছে স্বাস্থ্য মহল। অন্যদিকে সরকার বিরোধী চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ স্বাস্থ্য ব্যবস্থায় পচন ধরে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ মানতে রাজি নন। সম্প্রতি নিউ টাউনে এক বেসরকারি হাসপাতালের নতুন ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে তার দাবি, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকার ব্যাপক উন্নতি করেছে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে আমরা বিপ্লব এনেছি। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই। সোমবার বৈঠকের আয়োজন করেছে স্বাস্থ্য দফতরের গ্রিভ্যান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি। সূত্রের খবর, বৈঠকের আগে কমিটি জেলায় জেলায় ঘুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলেছে। কমিটির দেওয়া তথ্যে উঠে এসেছে নানা খামতির কথা। বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয় কিনা তাই দেখার। ফলে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে চিকিৎসক মহল। তবে চিকিৎসকদের কোনো সংগঠনকে এই বৈঠকে ডাকা হয়নি বলে সূত্রের খবর। কলকাতা টিভি। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একঘরে করার নিদান তৃণমূল সাংসদদের। প্রকাশ্যে এমন মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পাল্টা কটাক্ষ বিজেপির প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকারের। শনিবার বাঁকুড়ার বিকনা হাই স্কুলের মাঠে মহিলা তৃণমূলের একটি সভায় তৃণমূল সাংসদদের মন্তব্যে শুরু রাজনৈতিক তরজা। 2026 বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে গোষ্ঠীকন্দল তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ। সেই সমস্যা মেটাতে সচেষ্ট হয়েছে দলীয় নেতৃত্ব। বারবার দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। অন্তর্ঘাত যাতে আসন্ন ভোটে প্রভাব না ফেলতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে শাসক দল। এবার প্রকাশ্যে দলের বিশ্বাসঘাতক বেঈমানদের একঘরে করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। শনিবার বাঁকুড়ার বিকনা হাই স্কুলের মাঠে মহিলা তৃণমূলের একটি সভা থেকে একঘরে করার নিদান দেন তৃণমূল সাংসদ। দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গজি গজি ফুসকো চলে যাও, থাকা দরকার নেই। বেঈমান কাদের বললেন? যারা বেঈমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেঈমানদের প্রতি বেঈমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে, সাবধান করে দিচ্ছি। তৃণমূল সাংসদের একঘরে করার মন্তব্যে পাল্টা শাসক দলকেই এক হাত নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। সাংসদ 26-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকেই শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত নিদান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব। দলে থেকে যারা দলের ক্ষতি করতে চাইছে তাদের সতর্ক করলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ। সাফ জানিয়ে দিলেন, বেইমানি করলে একঘরে করা হবে। পাল্টা জেলা বিজেপি নেতৃত্বের দাবি, দলীয় কোন্দলের জেরে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতা নেই। ঘটনায় জেলা রাজনীতি সরগরম। স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। মার্কিন সংস্থা ইউএসএইড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে শুরু হওয়ার বিতর্ক থামার লক্ষণ নেই। কংগ্রেস বিজেপির রাজনৈতিক তরজার মধ্যে এবার আসরে নামলেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অনুদান সংস্থার অর্থ সাহায্য নিয়ে ট্রাম্প প্রশাসনের মন্তব্য উদ্বেগের কারণ বলে দাবি করেছেন জয়শঙ্কর। তবে ভারতে আসা মার্কিন অনুদানের বিষয়টি অস্বীকার করেননি বিদেশমন্ত্রী। ভারতে ভোটদানের হার বৃদ্ধির লক্ষ্যে মার্কিন অনুদান সংস্থা ইউএসএআইডির তরফে $2 কোটি 10 লক্ষ পাঠানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করার পাশাপাশি কেন ওই অনুদান দেওয়া হবে এই প্রশ্ন তুলে তার পূর্ববর্তী বাইডেন প্রশাসনকেই নিশানা করেছিলেন। তার সেই বক্তব্যের জেরে ভারতের ঘরোয়া রাজনীতিতে শাসক বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অমিত মালব্যের দাবি, ইউপিএ আমলে ওই নির্বাচন কমিশনার SY কুরেশির সঙ্গে ভারতে ভোট সংস্কারের স্বার্থে চুক্তি হয়। ফলে ভোটার প্রভাবিত করার দায় কংগ্রেসের দিকে ঠেলেছিল বিজেপি। কংগ্রেস মুখপাত্র পবন খেরার পাল্টা দাবি, 2012 সালে আসা $2 কোটি 10 লক্ষ ব্যয় করে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে। একই সঙ্গে মোদীর সঙ্গে 1993 সাল থেকেই মার্কিন অনুদান সংস্থার ঘনিষ্ঠতা রয়েছে বলেও দাবি করে বিজেপিকেই আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই সব চাপানুতোরের মধ্যেই শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ামিতে এক সরকারি অনুষ্ঠানে ওই অনুদানের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ করেন। তিনি বলেন, ভোটের হার বৃদ্ধির জন্য
$2 কোটি 10 লক্ষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে, কিন্তু কেন আমরা ভারতকে এই অর্থ দেব? স্বাভাবিক কারণেই ট্রাম্পের এই বক্তব্যে চরম বিড়ম্বনায় পড়েছে বিজেপি। প্রথমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নামিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে কেন্দ্র। অগত্যা শনিবার সরাসরি মোদীর নাম নেওয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতি দিতে বাধ্য হন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মিডিয়ার প্রশ্নের মুখে তিনি বলেন, বহু বছর যাবৎ ওই সংস্থা অনুমতি নিয়েই ভারতে কাজ করছে। ভালো কাজ করবে এই বিশ্বাসে তাদের অনুমতি দেওয়া হলেও তারা তা বজায় রাখতে পারেনি। বিষয়টি উদ্বেগের। জয়শঙ্করের মতে যদি মার্কিন দাবি সত্য হয় তাহলে দেশবাসীর জানার অধিকার রয়েছে কারা সেই কুকাজে যুক্ত। USAID was allowed, has been here historically, but USAID was allowed here in good faith to do good faith activities. Now suggestions are being made out of America that there are activities which are in bad faith. So it surely warrants a look, and if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith activities. গত রবিবার এলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ভারত সহ বিভিন্ন দেশে অনুদান পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে। সেই থেকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জোরদার বিতর্ক শুরু হয়। এরই সঙ্গে ট্রাম্পের শনিবারের বিবৃতিতে বেজায় চাপে পড়েছে মোদী সহ পদ্ম শিবির। এই আবহে জয়শঙ্করের পাল্টা বিবৃতি চলতি বিতর্কে আদৌ ইতি টানতে পারে কিনা সেটাই দেখার। কলকাতা টিভি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন অর্থ সাহায্য এবার ফেরত চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে শনিবার এক অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান। ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির প্রাক্কালে সৌদি আরবের রাশিয়া ও মার্কিন আধিকারিকদের মধ্যে যুদ্ধের অবসানে বৈঠক হয়। তার প্রেক্ষিতে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে দ্রুত যুদ্ধবন্ধের লক্ষ্যে তৎপর হওয়ার বার্তা দিয়েছেন। ইউক্রেনের অতি বিরল মূল্যবান খনিজ সম্পদে কবজা করার লক্ষ্যই যে ট্রাম্পের এই ঘোষণা তা আর্থিক অনুদান ফেরতের ঘোষণায় স্পষ্ট হয়ে গিয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনাবাহিনী প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে যুদ্ধের খরচা সহ মানবিক অনুদানের নামে 114 বিলিয়ন ইউরো অর্থ সাহায্য করেছে। সম্প্রতি জার্মানে কিয়েল ইনস্টিটিউট নামে এক অর্থনৈতিক গবেষণা সংস্থা এমন দাবি করেছে। ওয়াশিংটনে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই অনুদান ফেরত দিতে ইউক্রেনের সঞ্চিত বিরল ও অত্যন্ত দামি খনিজ সম্পদ মারফত ক্ষতিপূরণ হিসেবে দেওয়া যেতে পারে। ইউক্রেনের জেলেনস্কি প্রশাসনের অবশ্য তাতে আপত্তি রয়েছে। ট্রাম্পের বিশেষ দূত হিসেবে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কিথ কেলগ একটি দ্বিপাক্ষিক খসড়া চুক্তিপত্র নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেন। জেলেনস্কি তাতে আপত্তি জানিয়েছেন বলে সূত্রের দাবি। ইউক্রেনের কূটনৈতিক মহলের দাবি, অনুদানে পাওয়া 114 বিলিয়ন ইউরোর তুলনায় ট্রাম্প যে পরিমাণ খনিজ সম্পদ আমেরিকায় নেওয়ার কথা বলছেন তার আর্থিক মূল্য 500 বিলিয়ন ইউরো। এই অসম বিনিময় নিয়েই আপত্তি জেলেনস্কির। তবে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার পক্ষেই কিয়েভ সূত্রে দাবি করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গেও জেলেনস্কির যুদ্ধ থামানোর বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। স্টারমার বলেন, ব্রিটেন ও মার্কিন প্রশাসন উভয়ই এই প্রশ্নে ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত। তবে এই পরিস্থিতিতে রুশ ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি প্রাক্কালে ট্রাম্পের অনুদান ফেরতের সঙ্গে মহার্ঘ খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তির শর্ত জড়ানোয় জটিলতা দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।